নিউজ নাওয়ের প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। জিবি হাসপাতাল পরিসরে মা এবং শিশুর জন্য 100 শয্যা বিশিষ্ট পৃথক একটি হাসপাতাল গড়ে তোলার জন্য 200 কোটি টাকা মঞ্জুর করেছে ডোনার মন্ত্রক। শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখার 21তম রাজ্যভিত্তিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বিষয়ে টেন্ডার ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ডেন্টাল কলেজের জন্য মঞ্জুর করা হয়েছে 202 কোটি টাকা। বিশ্রামগঞ্জ প্রস্তাবিত ডি এডিকশন বা নেশা মুক্তি কেন্দ্র স্থাপনের জন্য মঞ্জুর করা হয়েছে 200 কোটি টাকা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলা সরকারি মেডিকেল কলেজে হেপাটাইটিসের মডেল ট্রিটমেন্ট সেন্টারে এখনো পর্যন্ত হেপাটাইটিস বির 1332 জন এবং হেপাটাইটিস সির 2217 জন রোগী চিকিৎসা করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের জেলা হাসপাতালগুলিতে ট্রুনেট মেশিনের সাহায্যে বিনামূল্যে হেপাটাইটিসের পরীক্ষা করার সুযোগ রয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে জিবি হাসপাতাল চত্বরে এটা 100 বেডের মাদার অ্যান্ড চাইল্ডের হসপিটাল 200 কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে, সেই কাজটাও এখানে হচ্ছে। ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা পেয়েছি, যেটা আছে তার সাথেও আরেকটা হবে। আমাদের যে ডি এডিকশন সেন্টার সেটাও প্রায় 100 ছুঁই 200 কোটি টাকার মতো সেই বিশ্রামগঞ্জে সেটা হচ্ছে। তো চেষ্টা আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমি আহ্বান রেখেছি আরও বেশি কিছু করার। উনিও বলছেন যে ঠিক আছে, আমরা নিশ্চয়ই চিন্তা। ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক ত্রিপুরা রাজ্য শাখার 30তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার আইএমএ হাউসে। এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত সকলের জ্ঞানার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন 30 বছর আগে 1995 সালে মাত্র 12 জন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক ত্রিপুরা রাজ্য শাখার উদ্বোধন হয়েছিল। প্রথম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের বর্তমান শিশু বিশেষজ্ঞ ডক্টর বিকাশ রায়। বর্তমানে 80 জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এই রাজ্য শাখার সঙ্গে যুক্ত আছেন। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে উপস্থিত রাজ্যের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি তাদের চিকিৎসা ও সতর্কতা দরকার সেই ব্যাপারে রাজ্যের শিশু বিশেষজ্ঞ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নে চিকিৎসকদের সদর্থক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন, মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অলরেডি এটা 7 বছর ধরে চলছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন, এতে আমরা 0 থেকে 19 ইয়ার্স সেই বয়সটাকে আমরা মেপে নিয়েছি এবং এতে করে যেমন কৃমি সংক্রমণের যে সমস্যা সেখানে তাদের ডিওয়ার্মিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভিটামিনের অভাব থাকলে ভিটামিন দেওয়ার ব্যবস্থা আছে এখানে। ডায়রিয়া, আয়রন এবং ফলিক অ্যাসিডের যদি সমস্যা থাকে তারও ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে অভিযান 7 বছর ত্রিপুরার মতো ল্যান্ড লকড রাজ্যে আতিথেয়তার শিল্প গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিশেষ করে সম্ভাবনাময় পর্যটন শিল্প, ক্রীড়া, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই আতিথেয়তা শিল্প। আর এই আতিথেয়তা শিল্পে রাজন্য স্মৃতি এনে দেয় বাড়তি মাত্রা। দেশের বিভিন্ন রাজ্যে ঐতিহাসিক রাজন্য স্মৃতিগুলিকে ভিত্তি করে গড়ে উঠেছে আতিথেয়তা শিল্প। স্বাভাবিক কারণেই ত্রিপুরার পুষ্পবন প্যালেসকে ভিত্তি করে এরকম আতিথেয়তা শিল্প গড়ে তোলার বিরোধিতা করা নিখাত রাজনীতি ছাড়া আর কিছু নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল।
পুষ্পবন প্যালেসের গায়ে রাজন্য স্মৃতির লেভেল সেঁটে দিয়ে একে ভিত্তি করে প্রস্তাবিত আতিথেয়তা শিল্প বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি গড়ে তোলার রাজ্য সরকারের প্রথম পদক্ষেপে বাধা সৃষ্টি করে সস্তা রাজনীতির জিগিরি তুলেছেন বলে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তথ্যমিজ্ঞ মহল। ত্রিপুরা মহারাজার গড়ে তোলা ইতিহাসের অবশিষ্ট চিহ্ন লাভের স্বার্থে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুধু তাই নয়, পুষ্পবন্ত প্যালেসকে আতিথেয়তা শিল্পের রূপ দেওয়ার রাজ্য সরকারের, বিশেষ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রস্তাবিত পরিকল্পনা সরাসরি প্রতিবাদ করে মাঠঘাট গরম করে তোলার চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্পর্শকাতর এই বিষয়টিতে তথাকথিত পাবলিক সেন্টিমেন্টের আড়ালে এবার কি আদায় করতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তা নিয়েও প্রশ্ন তুলছেন তথ্যবিজ্ঞরা। চন্দ্রমহল, মালঞ্চনিবাস, মানিক্য কোর্ট, গোলাপ বাগান ইত্যাদি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির সবকটি গড়ে উঠেছে রাজন্য স্মৃতির বিজড়িত পরিকাঠামোকে ব্যবহার করেই। আর এইসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকে উপার্জন করা অর্থরাশি কার অ্যাকাউন্টে ঢুকছে তা ভালো করে জানেন রাজ্যের সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে পুষ্পবন্ত প্যালেসের কাঠামোকে ভিত্তি করে বিলাসবহুল আতিথেয়তা শিল্প গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিশেষ উদ্যোগে সরাসরি বিরোধিতা করে এবার কি আদায় করে নিতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তা নিয়েই চলছে জোর জল্পনা। এই ক্ষেত্রে রাজন্য স্মৃতির দোহাই তুলে রাজ্যের স্বার্থ বিরোধী কাজ করলেও চন্দ্রমহল, মালঞ্চনিবাস, মানিক্য কোর্ট, গোলাপ বাগান ইত্যাদি রাজন্য স্মৃতি বিজড়িত পরিকাঠামোগুলিকে ব্যবহার করে দেদার যে ব্যক্তিগত ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তখন কেন পাবলিক সেন্টিমেন্ট বা পাবলিক ওপিনিয়নের ধার ধারছেন না প্রদ্যুৎ কিশোর তা নিয়ে উঠছে প্রশ্ন। পুষ্পবন্ত প্রাসাদ, যা পুরনো রাজভবন নামেও পরিচিত, 1949 সালে রাজমাতা কাঞ্চনপ্রভা দেবী হস্তান্তর করেছিলেন ভারত সরকারের কাছে। বিনিময়ে প্রতি মাসে পাচ্ছেন বিশাল অঙ্কের রয়্যালটি। এই রয়্যালটির অংশ ভোগ করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। কিন্তু পুষ্পবন্ত প্রাসাদের এই পরিকাঠামোকে ব্যবহার করতে পারবে না রাজ্য সরকার, তা নিয়ে হয়নি কোনো চুক্তি। স্বাভাবিক কারণে পুষ্পবন্ত প্যালেসের এই পরিকাঠামোকে ব্যবহার করে স্বনামধন্য তাজ গ্রুপের সৌজন্যে রাজ্যে আতিথেয়তা শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মতো ল্যান্ড লকড রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আতিথেয়তা শিল্প, যার অন্যতম অবদান হবে কর্মসংস্থান। অর্থনীতিকে অক্সিজেন যোগানোর পাশাপাশি বেকারত্বের হারকে হ্রাস করা, রাজ্যের সম্ভাবনাময় পর্যটন, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই আতিথেয়তা শিল্প। বৈদেশিক মুদ্রা আমদানি এবং রাজস্ব উৎপাদনের পাশাপাশি ছোট ব্যবসা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং টেকসই তথা দায়িত্বশীল পর্যটনকে উৎসাহিত করবে এই আতিথেয়তা শিল্প। ভারতবর্ষের বিভিন্ন রাজন্য স্মৃতি বিজড়িত শহর যেমন রাজস্থান, মুম্বাই, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, কলকাতা ইত্যাদি স্থানে ঐতিহাসিক স্মৃতিসৌধগুলিকে ব্যবহার করে গড়ে উঠেছে আতিথেয়তা শিল্প। এতে করে একদিকে যেমন বিকশিত হচ্ছে রাজ্যের অর্থনীতি, তেমনি বাড়ছে রাজ্যগুলির প্রতিষ্ঠাও। স্বাভাবিক কারণে এরকম একটি জনস্বার্থে উপরন্ত রাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে রাজনীতির অন্তরালে নিজের আখের গুছিয়ে নেবার পরিকল্পনা কোনোভাবে মেনে নিতে পারছেন না রাজ্যের সাধারণ মানুষ। ফিরো রিপোর্ট, নিউজ নাও। পুরনো রাজভবনে 5 তারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেলের গ্রুপের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। পুরো কাঠামোটিকে রেখেই এখানে তৈরি করা হবে একটি 5 তারা হোটেল। দেশের অন্যান্য রাজ্যের মতো রাজন্য আমলের স্মৃতি না ভেঙে বরং নতুন করে নবকলেবরে ঠিকঠাক করে যদি হোটেল নির্মাণ করা হয় তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের উদ্যোগে বাধা না দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা উচিত, কারণ এতে দেশ বিদেশের লোকজন রাজ্যে আসবে, যা রাজ্যের জন্য আরো ভালো বলে প্রমাণিত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে গিয়েছে 5.4%। দেশের অর্থনীতির এই বেহাল চিত্রকে পরিসংখ্যানের আকারে তুলে ধরেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO প্রকাশিত এই পরিসংখ্যানের পরপরই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দাবি নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার নেমে গেছে 5.4%। এই হার শেষ 2 বছর বা 7টি ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন।
এক বছর আগে অর্থাৎ 2023-24 অর্থবর্ষের এই দ্বিতীয় ত্রৈমাসিকেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল 8.1%। দেশের অর্থনীতির এই বেহাল চিত্রকে বেআব্রু করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসওর এই তথ্য প্রকাশের পরপরই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারি দাবি নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর বা কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র এবং খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রে অধোগতির কারণেই এত কমে গেছে অর্থনৈতিক বৃদ্ধির হার বা মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার বলে জানিয়েছেন ন্যাশনাল সার্টিফিকেটিক্যাল অফিস। অপরদিকে চলতি আর্থিক বছরে কোষাগারীয় ঘাটতিকে যে সীমার মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, প্রথম 7 মাসেই তার 46.5% পৌঁছে গেছে এই ঘাটতি বলে জানিয়েছে কেন্দ্রের কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস সিজিএ। স্পষ্টতই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারের যাবতীয় দাবি নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদরা। একদিকে যেখানে ব্যাপক হারে পড়েছে টাকার দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া হারে বেড়ে চলেছে, বেকারত্বের হারও ঊর্ধ্বমুখী, সেখানে জিডিপির এই অবনমন অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। এই বেহাল দশা নিয়ে কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। এনএসওর তথ্য দেখিয়ে দিল অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর চিয়ার লিডারদের বাগাড়ম্বের থেকে বাস্তবতার অনেক ফারাক বলে মন্তব্য করেছে কংগ্রেস। এদিন এনএসও জানিয়েছে কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র এবং খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রের শ্লথতা তো আছেই, এর সঙ্গে একদিকে সরকারি ব্যয়কে সংকুচিত করা হয়েছে ও আরেকদিকে ব্যক্তিগত ভোগ্য ব্যয় কমেছে। তার পরিণতিতেই চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের 67% থেকে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার এক ধাক্কায় নেমে গিয়েছে 5.4%। এনএসও আরও জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রের গ্রস ভ্যালু অ্যাডেড বা মোট অর্থমূল্যের সংযোজন যা যোগ করে জিডিপি বৃদ্ধির মোট অর্থমূল্য গণনা করা হয়। কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্রে তা চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নেমেছে 2.2%। প্রথম ত্রৈমাসিকে এই ক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হার ছিল 7% এবং গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল 14.3%। খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রে যেখানে গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিএ বেড়েছিল 11.1%, সেখানে এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা প্রথম ত্রৈমাসিকের 7.2% থেকে নেমে গেছে 0.1%। নির্মাণ ক্ষেত্রে জিডিপি বৃদ্ধির হার চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কমে হয়েছে 7.7%, প্রথম ত্রৈমাসিকে ছিল 10.5%। পরিষেবা ক্ষেত্রে এই হার যথাক্রমে 7.1 এবং 7.2%। একমাত্র কৃষি ক্ষেত্রে প্রথম ত্রৈমাসিকে 2% থেকে দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার বেড়ে হয়েছে 3.5%। লক্ষণীয়ভাবে এনএসও জিডিপি বৃদ্ধির হার কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সরকারের ব্যয় সংকোচন এবং ব্যক্তিগত ভোগ ব্যয়ের পরিমাণ হ্রাসকেও। অর্থনীতির ব্যাখ্যা অনুসারে সরকারের ব্যয় সংকোচন মানেই প্রকল্প ব্যয় হ্রাস। পরিণতিতে গরিব মানুষের রোজগার ধাক্কা খেয়েছে ও তাদের ক্রয় ক্ষমতা কমেছে। তারই প্রতিফলন দেখা গেল ব্যক্তিগত ভোগ ব্যয়ের পরিমাণ হ্রাসে এবং শেষ পর্যন্ত কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র, খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্র, নির্মাণ ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র সহ প্রায় সব ক্ষেত্রেই। ফিওর রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূসের শাসনে বাংলাদেশে চলছে অশান্তির বাতাবরণ। আক্রান্ত হচ্ছেন সাধারণ সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। মোহাম্মদ ইউনূস শান্তির প্রচারক হিসেবে বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার ভূষিত তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের যে ইতিহাস রচিত হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে যে অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, তার ফলে একটি ভয়ানক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে সেখানকার সরকারি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য পৃথিবীর সামনে স্পষ্ট করে দিল বর্তমান বাংলাদেশ সরকারের যারা উপবিষ্ট তারা আক্ষরিক অর্থে সংখ্যালঘু বিদ্বেষী। স্বভাবতই
অতি বিচলিত। যে কোনোভাবে এই পরিস্থিতির মোকাবেলা করুক বাংলাদেশের বর্তমান সরকার বলে ইতিমধ্যেই দ্ব্যর্থহীন দৃঢ় বার্তা দিয়েছে দিল্লি। তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেশের সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে দেশের শীর্ষ নেতা মোহাম্মদ ইউনূস চূড়ান্তভাবে ব্যর্থ। এই বার্তা দিয়ে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণে আন্তর্জাতিক উদ্বেগকেও সামনে এনে ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান জনি মোর। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু পীড়ন নির্যাতন হয়ে চলেছে, কোথাও তার প্রতিকারের জন্য আওয়াজ ওঠা প্রয়োজন বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। গত জুলাই মাস থেকে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ভারত বিরোধিতার চড়া সুরে বাধা। পালাবদলের অব্যবহিত পর সংখ্যালঘুদের প্রতি নির্যাতন প্রবল আকার ধারণ করে বাংলাদেশে। ন্যাক্কারজনক রবীন্দ্র বিরোধিতার মোড়কে হিন্দুত্বের প্রতি বিদ্বেষে প্রচার চলছে। নানা স্থানে ভাঙা হয়েছে হিন্দু মন্দির ও বিগ্রহ। চট্টগ্রামে বুদ্ধদের ওপর নেমে এসেছে অমানসিক অত্যাচার। আওয়ামী লীগের সমর্থক কিংবা ভারতের সঙ্গে সংযোগ রক্ষাকারী এসব কারণ দেখিয়ে আক্রমণ করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুকে। তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্তম্ভিত হয়ে করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব। আদৌ যে তারা এই বিদ্বেষের প্রচ্ছন্ন সমর্থক নন সেটুকুও প্রতিষ্ঠা করতে পারছে না তাদের আচরণ। সহজ হিসাবেই বাংলাদেশে হিন্দু নির্যাতন এখন অনেকটাই প্রাথমিকতা হয়ে উঠেছে ভারতের কাছে। একদিকে যেখানে ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণের দোহাই দিচ্ছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, এই ক্ষেত্রে বাংলাদেশে হিন্দু সনাতনী সংখ্যালঘুদের ক্ষেত্রে কি ভূমিকা নেবে কেন্দ্রের বিজেপি সরকার, তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক, বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যদের উপস্থিতিতে রাজ্য সরকারের চাকরি নিযুক্তির প্রসঙ্গ ও বিজেপির সভ্যপদ সংগ্রহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে শনিবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের মানুষ বিরোধীদের অপপ্রচারে প্ররোচিত না হয়ে সভ্যপদ সদিচ্ছায় গ্রহণ করছেন। রাজ্য বিজেপির সভ্যপদ গ্রহণ প্রক্রিয়া বর্তমানে 12 লক্ষের উপর হয়ে গেছে বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এছাড়া অনলাইনে 3,07,677 জনের সভ্যপদ সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে গত 3 দিন আগের তথ্য অনুযায়ী অফলাইনে ফর্মের মাধ্যমে সভ্যপদ সংগ্রহ করা হয়েছে 2,31,571 জনের। সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র। 12 লক্ষের উপরে আমাদের হয়ে গেছে সদস্য। অনলাইনে আমরা সদস্য গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছিলাম তাতে আমাদের 3 লক্ষের মতো আছে, 3,07,667 জন অফলাইনে। যে সমস্ত জায়গায় আমরা এই অনলাইনে সদস্য গ্রহণ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করতে পারিনি, সে সমস্ত ক্ষেত্রে অফলাইনে ফর্মের মাধ্যমে যারা সদস্য হচ্ছেন সেই সংখ্যা 2,31,571। এই সংখ্যাটা 3 দিন আগে। রাজ্যের বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের যে প্রক্রিয়া চলছে তা চোখে পড়ার মতো। রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার, বিদ্যালয় শিক্ষা দপ্তরে শিক্ষক ও স্পেশাল এডুকেটর এবং কারা দপ্তরে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দলীয় তরফে ধন্যবাদ জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, বাস্তুকার নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে, তারপরে স্পেশাল এডুকেটরও নিয়োগ করা হচ্ছে শিক্ষক ছাড়াও, আর কারা দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এগুলি সবগুলি আপনারা জানেন। তো আমরা প্রার্থীর তরফ থেকে আমরা রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্যদের আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি চাকরির উপর ভিত্তি করে রাজ্যের অর্থনীতিকে বিপরীত দিকে ঠেলে দেওয়া যায় না, তাই রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থে সরকার নিরন্তর কাজ করে যাবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে।
জাগো গ্রাহক জাগো, এই স্লোগান শুধুমাত্র বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ভোক্তাদের অধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় বক্তব্য থেকে এরকমটাই উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ভোক্তা অধিকার হলো যে কোনো পণ্য বা পরিষেবার গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা, মূল্য এবং মান সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার অধিকার। ভোক্তাদের স্বার্থে সার্বজনীন ভোক্তা সুরক্ষা আইনটি সবার মাঝে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। ভোক্তা সচেতনতার উদ্দেশ্য হলো ভোক্তাদের তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা এবং কিভাবে অভিযোগের ক্ষেত্রে প্রতিকার চাওয়া যায় তা তাদের শেখানো বলে এমবিবি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই দিনের কর্মসূচিতে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। To promote Tripura tourism across the globe. সৌরভ গাঙ্গুলির টুইটার হ্যান্ডেল থেকে ত্রিপুরা ট্যুরিজম ছবি মোড়াম নির্মহল নিয়ে যখন যাবে, তখন ওর যে ফ্যান ফলোয়ার্সরা আছে সারা বিশ্বে, তারা ভাববে না, গাঙ্গুলি আমার বস বলছে, আমাকে একটু যেতে হবে। এটার মাধ্যমে আমি আমার টুরিস্ট ফুটফল ত্রিপুরাতে বাড়াবো। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছে এই সংবাদে। আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া আক্রান্ত হলো শ্যামলী বাস। এক্ষেত্রে বাসে থাকা ভারতীয় যাত্রীদের দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া আক্রান্ত হয় শ্যামলী বাস। বাসটি থামিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় যাত্রীদের। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের বাসটি। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা। বাসে থাকা যাত্রীদের বিবরণ অনুযায়ী বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল বাসটি। বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ করে এতে ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং সংঘর্ষ হয় শ্যামলী বাসটির সঙ্গে। এই ঘটনার পরপরই বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে স্থানীয় লোকজন। ভারত বিরোধী নানা স্লোগান এবং কটু মন্তব্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ভারতীয় যাত্রীদের। পাওয়া যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে, কোনো অবস্থায় এগুলো মানা যায় না। এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা চারদিকের মধ্যে প্রায় তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। এই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, আমি বললাম তো, আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়। এমনি তো খবর এসছে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার পর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা যাত্রীরা। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, ঢাকা খুলনা কলকাতা, আগরতলা ঢাকা কলকাতা এবং ঢাকা শিলং গৌহাটি রুটে বাস পরিচালনা করে শ্যামলী এনআর পরিবহন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।
শেখ হাসিনা সরকারের সময়ে গত এপ্রিল মাসে আরও 3টি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ও ভারত। পরিকল্পনাটি চূড়ান্ত এবং বাস্তবায়নের জন্য আন্তঃরাষ্ট্র বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিল ভারত এবং বাংলাদেশ। বৈঠকের পরপরই এই রুটে নতুন বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উভয় রাষ্ট্র। মূলত চিকিৎসা এবং পর্যটনের জন্য বাংলাদেশি নাগরিকদের সুবিধার জন্যই এক্ষেত্রে সায় দিয়েছিল ভারত সরকার। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর অবনতি হয় উভয় দেশের সম্পর্কে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর বাড়তে থাকে আক্রমণ। এ নিয়ে উভয় দেশের মধ্যেই চলছে চাপানোত্তর। এই পরিস্থিতিতে ভারতীয় যাত্রী বাসের উপর এ ধরনের আক্রমণের ঘটনার পর আগরতলা ঢাকা কলকাতা রুটে যাত্রী পরিবহনের পুরো ব্যবস্থাটির উপরই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সিপিআইএমের উদ্যোগে শনিবার চরিলাম বাজারে কমরেড শহীদ মিয়ার তৃতীয় শহীদান দিবস পালন করা হয়। সিপাহীজলা জেলার সিপিআইএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা শহীদ মিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 2020 সালের 30 নভেম্বর জরিলাম ব্লকের গণডেপুটেশনে জামায়াতের সময় দুষ্কৃতিকারীদের আক্রমণে শহীদ মিয়া সহ মোট 16 জন দলীয় নেতাকর্মী গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে শহীদ মিয়া নিহত হয়েছিলেন বলে জানা যায়। এরপর থেকেই 30 নভেম্বর দিনটিকে সিপিআইএম দলের পক্ষ থেকে প্রতি বছর শহীদ মিয়ার শহীদান দিবস হিসেবে পালন করা হয়। এদিন অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, শহীদ মিয়ার স্ত্রী, সিপিআইএম বিশালগড় মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, সম্পাদক মণ্ডলীর সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিলোনিয়া থেকে শান্তির বাজার এই দুই মহকুমার যাতায়াতের একমাত্র রাস্তার ঝুলন্ত বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। পূর্ত দফতরের শীত ঘুমের আচ্ছন্নতা যে কোনো সময় বৃষ্টি ভেঙে জানমালের প্রবল ক্ষতি সম্ভাবনা রয়েছে বলে ধারণা এলাকাবাসী। বিগত 2 মাস আগে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিলুনিয়া থেকে শান্তিরবাজার যাওয়ার পথে 6 ঘড়িয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকায় দুই মহকুমার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে যে বৃষ্টি ছিল সেটি ভেঙে কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল। পরবর্তী সময়ে বিকল্প সড়ক হিসেবে একটি পুরনো ব্রিজের সরঞ্জাম দিয়ে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল বিলুনিয়া পূর্ত দফতরের উদ্যোগে। কিন্তু ব্রিজের উপর 8 টনের বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই ঝুলন্ত ব্রিজের এমন করুণ দশা হয়ে আছে যে ব্রিজের প্রত্যেকটি অংশে জং ধরানো ও বড় বড় ফাটল ধরে বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। পূর্ত দফতরের নিষেধাজ্ঞা অমান্য করে ব্রিজের এই করুণ দশার মধ্যেও বড় বড় ট্রাক ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে। ফলে যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ব্রিজের দুপাশে উঁচু মাটির স্তূপ থাকার কারণে প্রতিদিন ঘটে চলেছে ছোট বড় যান দুর্ঘটনা। এই মাটি সরানোর কোনো উদ্যোগই গ্রহণ করছে না পূর্ত দফতর। অবিলম্বে বৃষ্টি সারাইয়ের জন্য সরকার ও সংশ্লিষ্ট দফতরের কাছে আবেদন জানানো হয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ি চালক সহ সাধারণ যাত্রীদের পক্ষ থেকে। তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে, অনেক খারাপ ভাঙা যাচ্ছে, পুরোনো ব্রিজ ভেঙে লাগিয়েছে, পুরোনো ব্রিজ লাগাইছে, তো অনেক খারাপ রাস্তাটা যেটা করছে এটাও ঠিকভাবে করে দিচ্ছে না এখনো অবধি। হ্যাঁ, কি করবেন এখন দপ্তর? দপ্তর সরকারদের কাছে দেখে আর কি, এটা তাড়াতাড়ি পারে, এটা একটু না হলেও তো আপনাদের এবং কি যাত্রীদের সবারই সমস্যা হচ্ছে। সবাই সমস্যা, আমরা না যাত্রীরা সমস্যা। এলাকাবাসীর দুর্ভোগ ও যাত্রী সাধারণের মঙ্গল ও সুরক্ষার চিন্তা করে মরণ ফাঁদে পরিণত এই ঝুলন্ত ব্রিজ সারাইয়ের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান আক্রমণের ঘটনাগুলির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্যের বেসরকারি সুপার স্পেশালিটি আইএলএস হসপিটাল। শনিবার এই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের মানুষের ভাবনার কথা মাথায় রেখে ওপারের অর্থাৎ বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলে শনিবার ঘোষণা দিয়েছে আইএলএস সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পরপরই রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। প্রেক্ষিতে বেড়েছে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর আক্রমণের মাত্রা। প্রতিবাদে বাংলাদেশের রোগীদের পরিষেবা না দেবার সিদ্ধান্ত নিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। एक
भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरफ से इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं। भारत माता की जय! भारत माता की जय! जय श्री राम! जय श्री राम! जय श्री राम! तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के 2-4 जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होके इसीलिए मैं नीचे आया हूं, आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के, उस प्रदेश के, बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है, क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है, हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है। इसी भावना के साथ मैं आपको आश्वासन देता हूं कि हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं। গুয়াহাটিতে আয়োজিত প্রথম পূর্বোত্তর প্যারা স্পোর্টস গেমসে অ্যাথলেটিক্স ও সুইমিং এ অভূতপূর্ব সাফল্য লাভ করল ত্রিপুরা। প্যারা সুইমিং কম্পিটিশনে 5টি সোনা সহ 16টি পদক জিতেছে ত্রিপুরা। অন্যদিকে প্যারা অ্যাথলেটিক্সে 4টি সোনা সহ 7টি পদক লাভ করেছে ত্রিপুরা। গত 27 নভেম্বর থেকে আসামের রাজধানী গুয়াহাটিতে শুরু হয়েছিল প্রথম পূর্বোত্তর প্যারা স্পোর্টস গেমসের আসর। আসাম প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং আসাম সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছিল। সিকিম ছাড়াও পূর্বোত্তরের 7টি রাজ্য অংশ নেয় এই টুর্নামেন্টে। 5 ইভেন্টের কম্পিটিশন হলেও ত্রিপুরা শুধু সুইমিং ও অ্যাথলেটিক্স এই 2 ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আর তাতে বড় সড় সাফল্য এলো ত্রিপুরার ঝুলিতে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।